মেঘা আমাদের বাড়িটা বন্ধক দিয়ে দিয়েছে। মেঘা আমাদের বাড়িটা বন্ধক দিয়ে দিয়েছে। রাম সিং, তাড়াতাড়ি করো, আমাদের এক্ষুনি ধর্মরাজ বাবুর কাছে যেতে হবে। মেঘা আমাদের বাড়িটা বন্ধক দিয়ে দিয়েছে। গণপতি বাপ্পা মোরিয়া। হে ঠাকুর, এখন সবকিছু তোমার হাতে। আমাকে এত শক্তি দাও যাতে আমি মালিককে সব সত্যিটা বলতে পারি। মালিক, হিতেন্দা ফোন করেছিল। হ্যাঁ, মেঘা ওর বাড়ি বন্ধক রেখেছে সেই খবর জানানোর জন্য হয়তো ফোন করেছিল, তাই না? আপনি জানেন মালিক? হ্যাঁ, ধর্মরাজ বাবু সবকিছু জানেন। এটাও জানেন যে মেঘা বেলজিবাইয়ের ওখানে সমস্ত প্রপার্টিজ আর হুন্ডি বন্ধক রেখেছে, যাতে মাল কেনার জন্য আর অর্ডার পূরণ করার জন্য টাকার ব্যবস্থা করতে পারে। সন্তান্তরী, যুদ্ধের সময় প্রতি মুহূর্তে রণনীতি একই রকম নাও চলতে পারে। শত্রু কি নীতি নিয়ে চলছে সেই ধারণাটাও থাকা উচিত। সে কারণে নিজে কিভাবে চালটা চালবি সেটা হবে শত্রুর নীতির ওপর নির্ভর করে। চল, এখন ধর্মপুর যাওয়ার আমাদের সময় এসে গিয়েছে। এভাবে কি দেখছিস চোখ বড় বড় করে? আমাদের কি আগে এভাবে দেখিসনি নাকি? এই চম্পা, হাত থেকে পড়ে যাবে, রেখে আয়। তোরাল বৌদি। হ্যাঁ চম্পা, তোরাল বৌদি। হ্যাঁ, কি কি? কিন্তু এটা কি করে সম্ভব? থ্যাংক গড আপনারা এখানে। আপনারা জানেন নিচে ঠাকুমার পিসি। আমি জানি ত্রিবেণী, নিশ্চয়ই কোনো সিরিয়াস ব্যাপার। চলো গিয়ে দেখি আমরা। তোর চাল এখন তরু। এদের সবার মুখগুলো দেখুন মা একবার। কিন্তু তোমরা কি করছো? বাড়ি বন্ধকের জন্য আঘাত পেয়েছো নাকি? দুঃখ তো তোরা সবাই পাবি যখন আমি একটা খবর দেব। এই হিতেন, তোর বাবার সাথে না আমি অনেক দাবা খেলেছি। কি চাল দিয়েছিস তরু, হ্যাঁ? এখন যদি আমি খেলি না, নয় আমার রুজির মরে যাবে, তাহলে ঘোড়া বেঁচে যাবে, আর ঘোড়াকে বাঁচালে উজির সাফ হয়ে যাবে। দুজনের মধ্যে একজনকে তো মরতেই হবে। দাবা খেলা হচ্ছে? ভালোই,
আপনাদের তো আমি আগে হারিয়ে দিয়েছি, মনে হচ্ছে আপনারা বুঝতে পারেননি। তোর কি মনে হয় মেঘা, দাবা তুই একাই খেলতে পারিস? একদম, এতদিন তো আমিই খেলছিলাম। আর হেরেও এসেছো। এটা আপনার ভুল ধারণা। আপনাদের এই প্রিয় বাড়িটা, এটাকে আমি বন্ধক রেখেছি। আর টাকাটা আমি বিজনেসে লাগিয়েছি, যাতে আপনার ছেলের কোম্পানি কঙ্কু দামজি ভাই ওয়ার্কসকে শেষ করতে পারি। একটা কথা আছে না, প্রদীপের নিচে অন্ধকার। প্রদীপের মনে হয় ওর আলো সারা দুনিয়া জুড়ে আছে। ও জানে না ওর নিচেটা অন্ধকার থাকে, অন্ধকার। তোর মনে হয় তুই ধর্মরাজের বাড়ি বন্ধক রেখেছিস? ওটা কিনেছে কে জানিস? যে বাড়িটা তুই বন্ধক রেখেছিস না, সেটাকে কিনেছে ধর্মরাজ মাহিয়া বংশী। ধর্মরাজ মাহিয়া বংশীর বাড়ি তো তুই বন্ধক রেখেছিস। আর তুই তো জানিস যখন ধর্মরাজ এখান থেকে গেছে তখন খালি হাতে গেছে। কিন্তু আমার ছেলে অনেক বড় সাম্রাজ্য তৈরি করেছে। তুই কি ভেবেছিস ধর্মরাজ নিজের সম্পত্তি অন্যের হাতে কি ছেড়ে দেবে? এটা হতে পারে না, আমি এটা হতে দেব না। তীর ঠিকঠাক জায়গায় লেগেছে। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি বাড়িতে এসেছো, আমি তোমার সঙ্গে বেলজি দেখা ভাই। করে নেবো। আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। বেলজি ভাই, আপনি এটা কি করে করতে পারেন? কি ভুল করেছি আমি? হ্যাঁ, আরে আমি অনেক দাম পেয়েছি তাই বিক্রি করে দিয়েছি। আর আপনি যদি সেটা ফেরত চান তাহলে সুদ সমেত টাকা দিয়ে দিন আমাকে। কিন্তু এটা তো বিজনেসের নীতির বিরুদ্ধে। দেখুন মেঘা ম্যাডাম, আমাকে ব্যবসা শেখাবেন না। আপনার সব কিছু আমি জানি। আরে বিনে পয়সার ব্যবসা তো আপনি করেন। আরে শুধু ব্যবসা কেন, আপনার জীবনেরই তো কোনো মূল্য নেই। আরে ছেলে চুরি করেছেন আপনি, বাড়ি বেহাত করেছেন আপনি, আমি শুধু ন্যায়ের সঙ্গ দিচ্ছি। এইটুকু বুঝতে পারছেন না নাকি? আরে যে মানুষটা ভগবানের মন্দির বন্ধক রাখতে আসে তাকে কে সঙ্গ দেবে? মেঘা ম্যাডাম, ভগবানকে মন্দির থেকে বার করেছেন আপনি। আরে আমি তো মন্দিরটাকে ভগবানের কাছে পাঠিয়েছি। আমার সময় নষ্ট করবেন না, আপনি এখন যান এখান থেকে, যান বলছি। আমি আপনাকে ছাড়বো না। আমার সঙ্গে উঁচু গলা করে একমাত্র ধর্মপুরের মালিকই কথা বলতে পারে। আওয়াজ নিচে করুন আর যান এখান থেকে। তুই যখন এভাবে বসে সই করিস না, তোকে দেখে একদম মুখ্যমন্ত্রী বলে মনে হয়। মালিক, আজ তো আপনি খুব খুশি, তাই না? হ্যাঁ, খুশি তো আমি হয়েছি। হ্যাঁ, কাঁধের উপর এত বড় একটা বোঝ ছিল, সেটা অনেকটাই নেমে গেল আজ। শোন সন্তুরি, আমরা এসেছিলাম না পায়ে হেঁটে, ট্রেনে। চল আজকে একটা কাজ করা যাক, একটা গাড়ি ভাড়া করে দুজনে মিলে আমরা খুব ঘুরি। চল। কিরে? না মালিক, আজকে যেতে পারবো না। এখন দরকার নেই, বিকেলে যাই। চল। মালিক, সন্ধেবেলায় তো আমার এখানকার একটা মহিলা সমিতির সাথে মিটিং আছে, সন্ধেবেলাতেও হবে না। বুঝতে পেরেছি, আমি বুঝে গেছি পুরোপুরি। আজ যেতে পারবো না, ঠিক আছে কালকে যাব। কি? কালও আমার মিটিং আছে মালিক। মালিক, অনেক কাজ পড়ে আছে, কালও আমি যেতে পারবো না। ও হ্যাঁ, এখন তুই এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিস যে নিজের স্বামীর জন্য কোনো রকম সময় নেই এখন তোর কাছে।
এখন কি করব বলুন? ডায়মন্ড কুইন তো আমি। পদ যত বড় হবে দায়িত্ব তো ততটাই বাড়বে, তাই না? হ্যাঁ, একদম ঠিক কথাই বলছিস তুই। এখন তুই এই বিষয়টা নিয়ে নিজের স্বামীর সঙ্গে ইয়ার্কিও করবি, তাই না? না মালিক, আমি মজা কোথায় করলাম? আর আমি এটাও তো বলিনি যে আমার মাথায় আজকে খুব ব্যথা হচ্ছে আর আমাকে গরম গরম চা বানিয়ে খাওয়ান। কোথায় যাচ্ছেন আপনি? ওই একটু চা বানিয়ে নিয়ে আসি তোর জন্য। হ্যাঁ, এখন তো তুই মালকিন হয়ে গিয়েছিস, তাই না? তো তোর আদেশ তো আমাকে মেনে চলতেই হবে এবার, তাই না? মালিক, আমি তো শুধু মজা করছিলাম। আমি এটা দেখতে চাইছিলাম যে আমাকে কাজে ব্যস্ত থাকতে দেখে আপনি কি বলেন। আরে মূর্খ, কিসব কথা বলছিস বলতো তুই? আমি জানি যে তুই যতই ব্যস্ত হয়ে পড়িস না কেন, তবুও আমার জন্য সময় তুই অবশ্যই বার করতে পারবি। মালিক, এবার ধর্মপুর ফিরে যাওয়ার সময় এসে গেছে, সেজন্য আমি কিছু ভেবেছি। হ্যাঁ, বলে ফেল, বলে ফেল। এই দেখুন, তোকে একটা কথা বলবো আমি আজকে, মূর্খ। তুই কিন্তু এখন আর অতটাও মূর্খ নেই। এই যে এই কাজটা তুই এবার করেছিস না, এখানে গর্ব হচ্ছে আমার তোর উপর অনেকটা। হ্যাঁ হ্যাঁ গুপ্তবাবু, হ্যাঁ সেটাই হবে। এই যে হ্যাঁ আমায় একটু দাও না। হ্যাঁ, এক মিনিট। বলছি সবাই চলে এসেছে, আপনিও তাড়াতাড়ি চলে আসুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। হঠাৎ করে আমাদের সবাইকে এখানে কেন ডেকেছে? শুনলাম মালিক আর মালকিন দুজনেই ধর্মপুরে ফিরে যাচ্ছে। আরে এটা কি করে সম্ভব? যদি ওনারা চলে যান তাহলে কাঙ্কু দামজি ভাই ওয়াক্সের কি হবে? কিভাবে চলবে আমাদের? এক মিনিট, আপনারা সকলে আমার কথা একটু মন দিয়ে শুনুন। দেখুন, আপনাদের সবার যে প্রশ্ন রয়েছে, এই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ ধর্মরাজ বাবু ও তার স্ত্রী এখানে আসছেন। গুপ্তাবাবু বললেন যে মালিক আর মালকিন নিজেরাই আপনাদের সাথে কথা বলবেন। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। আপনাদের প্রত্যেকের সঙ্গে আমার কথা বলার ছিল, সেই কারণে আমি সবাইকে ডাকলাম এখানে। এই আমরা দুজন যাবে মুম্বাই এসেছিলাম না, তো মনের ভেতর অনেকটা সংশয় নিয়ে চলছিলাম। মাথার ওপর কোনো ছাদ ছিল না, কি খাবো না খাবো প্রত্যেকটা মুহূর্তে দুশ্চিন্তা থাকতাম। দিনগুলো যে কাটাচ্ছি এরপর কিভাবে চলবে। কিন্তু আপনারা প্রত্যেকে মিলে এত ভালোবাসা দিয়েছেন না, নিজের করে নিয়েছেন। এই মুম্বাই শহর সম্বন্ধে আমি অনেক কিছু শুনেছিলাম, ভালো ভালো কিছু, খারাপ কিছুও। কিন্তু আজ একটা কথা বলবো, এই যে মসুরকর ভাই রয়েছেন না, এবং অবশ্যই বলতে হবে সকুবনের কথা, তো আমার এরকমটা মনে হয়েছে যেন একদম সুন্দর সুন্দর একটা শহর এই মুম্বাই, থাকার জন্য ঠিকঠাক একদম। আর বলবো এই গুপ্তবাবুর কথা, উনি কত কিছু করলেন আমার জন্য। এরকম মানুষ যদি মুম্বাই শহরে থাকে তাহলে এই কঙ্কুবাই দামজি ওয়াক্সের মতো আরো অনেক অনেক কোম্পানি হতে পারবে। এখন ওই বলে না কথায়, সবকিছুরই একটা সময় থাকে। মানে আমার এখন ধর্মপুর যাওয়ার সময়টাও চলে এসেছে। অনুমতি চাইছি আপনাদের কাছ থেকে যাওয়ার। আমি এটা জানি যে আপনাদের প্রত্যেকের মনের ভিতরে এই বিষয়টা চলছে যে এবার কঙ্কুবাই দামজি ওয়াক্সের ঠিক কি হবে। তো এই যে কঙ্কুবন রয়েছে না আপনাদের, উনি একটা পরিকল্পনা করেছেন। ও কি পরিকল্পনা করেছেন সেটা ওর মুখ থেকেই শোনা যাক, সেটা ও কি বলতে চায়। বল না সন্তুরি। জয় শ্রীকৃষ্ণ। আমরা যখন ধর্মপুর থেকে বেরিয়েছিলাম তখন আমার এই শূন্য দৃষ্টিতে কঙ্কু দামজি ভাইয়ের দেখা স্বপ্ন ছিল, যা এখানে এসে পূর্ণ হয়েছে। আর সেটাও
আপনারা সবাই আমাদের পাশে ছিলেন, তাই খুব অল্প দিনের মধ্যে এই কোম্পানি অনেক নাম করেছে। কিন্তু এই তো সবে শুরু। আমি চাই যে এই কোম্পানিটা আরো বড় হোক, আরো নাম করুক। আমাদের অনেক আশা জড়িয়ে আছে এই কোম্পানির সাথে, কিন্তু এই কোম্পানিটা নিয়ে আমাদের আর কোনো চিন্তা নেই, কারণ এটা সামলানোর জন্য আপনাদের মতো মানুষরা আছে। আর আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে এই কোম্পানি অনেক উন্নতি করবে। এখানে কেউ আমাকে বৌদি বলে ডেকেছে, কেউ ভ্যানি বলে ডেকেছে, আবার কেউ আমায় নিজের বোন বলে সম্মান দিয়েছে। একটা পরিবার তৈরি হয়ে গেছিল এখানে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই কোম্পানিতে কেউ মালিক বা মালকিন থাকবে না, সবাই মালিক আর শ্রমিক। মালিক আর মালকিনের জয়, মালিক আর মালকিনের জয়, মালিক আর মালকিনের জয়, মালিক আর মালকিনের জয়। ভগবানের দিব্যি বৌদি, সত্যি আপনাদের মন অনেক উদার। এখন বুঝতে পারছি ধরমপুরে সবাই কেন আপনাকে ভগবান মনে করে। আমাদের কারিগরদের কাছে আপনি ভগবান, পূজনীয়। আরে কি মসুরকর ভাই, তুমি তো আমাকে দাদা বলেছো, আর এবার ভগবান বলে খামোখা আমায় কেন দূরে ঠেলে দিচ্ছ বলো তো? না না, আমি 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 তোমার দাদা হয়েই থাকতে চাই, কিন্তু আমাকে তোমার একটা কথা দিতে হবে। যে আমার একটা ছোট পরিবার এখানে তৈরি হয়েছে না, এটা আমার অনুপস্থিতিতে তুমি একটু সামলে রেখো ভাই। ভগবানের দিব্যি বাবু, প্রাণ দিয়ে হলেও আমি আমার কথা রাখব। হ্যাঁ দাদা। তবুও মিস্টার মেহতাব, আপনি এত বড় লয়ার, কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে আপনার কাছে। আপনাকে যে কোনোভাবেই হোক এগুলো আটকাতেই হবে। এসব তো আপনার পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়ার আগে ভাবা উচিত ছিল। এবার মেঘাদেবী এটাকে কিভাবে ইউজ করেছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু কিছু তো। সরি বিশাল বাবু, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। ধুস, সমস্ত ভুল আমার। আমাকে মাকে এই পাওয়ার দেওয়াই উচিত হয়নি। এতদিনে তোর মনে পড়েছে? শেষ ভালো যার সব ভালো তার। কিন্তু বিশাল, তুই তো বিষয়টা বুঝতে এত দেরি করে ফেললি যে আফসোস ছাড়া আর কিছু করারই নেই। তুই আমার ভাইয়ের ছেলে, মানে আমারই ছেলে, কিন্তু তাও তোর এই অবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে না। জানিস কেন? কারণ যে সন্তান তার নিজের বাবা মাকে কষ্ট দেয় না, সে কখনো সুখী হতে পারে না। এটাই প্রকৃতির নিয়ম। ঠিক বলেছো তরু পিসি। সম্পর্ক হয়তো আমার ভাই, কিন্তু ওকে আজকে আমার এটা বলতে লজ্জা করছে না। কিন্তু আজকে ওর পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে, না ঘরে টিকতে পারছে না বাইরে। বিশাল, তুই তো এই পরিবারের হলি না। আর ওই মেঘাও তোকে ঠকিয়েছে, যাকে তুই মা বলে মেনে নিয়েছিলি। মেঘা তো শুধুমাত্র তোকে দাবার ঘুঁটির মতন ব্যবহার করেছে বিশাল। আরে ও তোকে কোনোদিন সত্যিকারের ভালোবাসেইনি। তুই তো একটা অস্ত্র ছিলিস, যা দিয়েও আমাদের পরিবারের বিরুদ্ধে বদলা নিতে পারে। সবাই ঠিকই বলে, ভগবানের মারে কোনো শব্দ হয় না। তাই তোমার সো কল্ড মা কখন তোমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়েছে তুমি জানতেও পারোনি। অনেক অন্যায় করেছো তুমি সবার সাথে, তাই একজন মহিলাই আজ তোমাকে শেষ করে দিয়েছে। চুপ করো তোমরা, চুপ করো। আমরা তো চুপ থাকবোই বিশাল। তোর ভেতরের আত্মা কি চুপ থাকবে? কান বন্ধ করলে ভেতরের আত্মা চুপ থাকে না। তুই নিজেকে আয়নায় দেখতেও পাবি না। নিজেকে দেখে তো লজ্জা করবে। এটাই সত্যের বিচার।